আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন গুলতেকিন খান ছেড়ে দিলেও এই তরুণ প্রজন্ম আপনাকে ছেড়ে দিবে না। দেখবেন ডাস্টবিন শাওন নামে ব্র্যান্ড করে ফেলবে। আসসালামু আলাইকুম। গতকালকে অমর একুশে বইমেলা 2025-এর ডাস্টবিন ইস্যুটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। এই বিষয়ে আবার দ্বিতীয় ভিডিওতে কথা বলতে হবে এমনটা আশা করিনি, কিন্তু বাধ্য করলেন। আমাদের অনেকের কাছে একজন গুণী অভিনেত্রী, আরো নানান রকম গুণে তিনি গুণী, কিন্তু অনেকের কাছে আবার তিনি অত্যন্ত নিন্দিত ঘৃণিত একজন ব্যক্তিত্ব, যিনি আমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। জি, তিনি এমন একটি পোস্ট দিয়েছেন এই ডাস্টবিন ইস্যুটিকে ঘিরে। এটা দেখে মনে হলো তারও বোধহয় মনোবাসনা জেগেছে যে তাকেও ওরকম কোনো ডাস্টবিনের ভেতরে ফেলে দেয়া হোক, আর যেখানে মানুষ থুতু ফেলবে, ময়লা ফেলবে, পচা জিনিস ছুঁড়ে মারবে। নয়তো তিনি এমন একটি পোস্ট দেওয়ার কথা নয়। তো চলুন আগে তার পোস্টটি একটু দেখে নিই তিনি কি লিখেছেন। এই ডাস্টবিনকে ঘিরে একটি পোস্ট দিয়েছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধানের চিফ অ্যাডভাইজার, এবং সেই পোস্টের ছবিটি তিনি নিয়ে এভাবে লিখেছেন যে আজ 1 ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন, কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কার রুচির পরিচয় দিয়ে দিলেন। হায়, তবে কি বাংলাদেশে 2.0 ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন? ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। তো এবার আসুন তার পোস্টটিকে নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। তিনি শেষ যে লাইনটি লিখেছেন, ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। এই যে নন্দিত কথা সাহিত্যিকের নিন্দিত স্ত্রী, আপনাকে বলছি সবকিছুতে হুমায়ুন আহমেদকে টানেন কেন? হ্যাঁ, এই হুমায়ুন আহমেদকে দিয়েই তো এই জায়গায় এসেছেন। তাকে টেনে, তাকে ব্যবহার করে, তার সবকিছু ভোগ দখল করে এই জায়গায় এসেছেন। এটা তো বাংলাদেশের সব মানুষ জানে। এরপরে মানুষটা মারা গিয়েছে, তারপরেও তাকে টানছে। লজ্জা করে না? সব জায়গায় হুমায়ুন আহমেদকে টেনে এনে তারপরে নিজেকে ব্র্যান্ড করার চেষ্টা করেন, যা করে আসছেন অনেকগুলো বছর ধরে। আর যে কারণেই বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ আপনাকে প্রচন্ড রকম ঘৃণা করে, সেটা হয়তো আপনার বোঝার মতো সক্ষমতা নেই। তো সেদিক থেকে বিবেচনা করলে ভালোই হয়েছে হুমায়ুন আহমেদ এই 25-এর বইমেলাকে দেখে যাননি। তবে হ্যাঁ, তর্কের খাতিরে যদি আপনার কথাটা মেনেও নেই, সেক্ষেত্রে আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, হুমায়ুন আহমেদ আপনার মতো দলকানা পা চাটা কোনো লোক ছিল না। তিনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে জানতেন। আর সে কারণেই তার লেখা বই দেয়ালে এই যে শেখ মুজিবুর রহমানের বাকশালের বিরোধিতা করে তিনি অনেক কথা লিখে গিয়েছেন, এবং একই সময়ে তিনি জিয়াউর রহমানের সততাকে ভূয়সী প্রশংসা করেছেন, যা তুলে ধরেছিলেন তার কালির আঁচড়ে বইয়ের পাতায়। শুধুমাত্র তাই নয়, এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সময়ে তার বিভিন্ন লেখাতে বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতিবাচক দিকগুলো নিয়ে তিনি সবসময় তার কলমকে সচল রেখেছেন। সুতরাং আপনার যে আফসোসের জায়গাটা না, যে ভাগ্যিস হুমায়ুন আহমেদ এই বইমেলা দেখেনি, হ্যাঁ, যদি তিনি আজকে দেখতেন এই একটি মাত্র ডাস্টবিনকে ঘিরে, তিনি অবশ্যই আরো একটি বই রচনা করতেন এবং সে বইতে জানান দিতেন যে স্বৈরাচার, জুলুমকারী সরকার এবং এই ধরনের দেশদ্রোহী যে নেতাগুলো রয়েছে, মুখোশ পরে আর এক দেশের দাসত্ব করা, যে ক্ষমতার চেয়ারে বসে মানুষের উপর জুলুম নির্যাতন করে, তাদের বিরুদ্ধে তিনি আরো শক্তভাবে লিখতেন। এটা আমরা যারা হুমায়ুন আহমেদ ভক্ত রয়েছি, যার লেখার গভীরে পৌঁছাতে পেরেছি, যার লেখার ভাবার্থকে আমরা ধারণ করতে পেরেছি, তারা নিশ্চিত করে বলতে পারি। অথচ আপনি সেটা উপলব্ধি করতে পারেননি। অবশ্য করবেন এবার কি করে? কারণ সেই জ্ঞানটুকু থাকতে হবে। লোক দেখানো, শো অফ করা, স্বামী প্রীতি দেখানো, আর তার আড়ালে আরেকটি মেয়ের সংসার ভেঙে সেই পুরুষটিকে গ্রাস করে সেই স্বামীর সংসারের নামে তার সবকিছু ভোগ করা। এখন বাংলাদেশের মানুষ এতটা বোকা না, সবাই তা বোঝে। এই যে ম্যাডাম, আপনার উদ্দেশ্যে বলছি, যদি হুমায়ুন আহমেদ এই 25-এর বইমেলার ডাস্টবিনটি দেখতে পেত, তাহলে নিশ্চিত আপনার মতো যে ময়লা আবর্জনাগুলো রয়েছে, এই পচা জিনিসগুলো রয়েছে, এইগুলোকে ধরে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিত। আর সেখানে শুধু ওই ময়লাগুলোই ফেলতো না, আরো থুতু দিত,
আর সম্ভব হলে আরো কিছু করে দিত সেখানে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং কথায় কথায় হুমায়ুন আহমেদকে টেনে আর কত গলাবাজি করবেন, আর কত চাপাবাজি করবেন, আর কত অর্থ ইনকাম করবেন? অনেক তো হলো, এবার অন্তত একটু থামুন। হ্যাঁ, এবার অন্তত একটু থামুন। আর আপনি যে রুচির কথা বলেছেন না, তাই আপনাকে একটু মনে করিয়ে দেই, আপনি তো বিনোদন জগতের নায়িকা, গায়িকা, আরো জানি কত কিছু। তো সেখানে আপনি নিশ্চয়ই আগুনের পরশমণি মুভিটি দেখেছেন। যদি না দেখে থাকেন আর একবার দেখবেন। এই সিনেমায় ইয়াহিয়া খানের ছবিতে থুতু মারা দৃশ্যটি একবার নয় বহুবার দেখবেন। দেশের সরকারের ছবি কিংবা মূর্তিতে এই ধরনের কার্যক্রমগুলো করা হয় এজন্যই যে দেশের মানুষকে বোঝানো হয় জুলুমকারীদের পরিণতি কেমন হয়, আর এটা অবশ্যই দেশপ্রেমের একটি অংশ। সুতরাং এখানে আপনি রুচির কথা বলতে আসবেন না। যে রুচিবোধ আপনি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সেই রুচিবোধ অন্তত এখনই তরুণ প্রজন্মকে শিখাতে আসবেন না। কারণ আপনাদের মতো ছলনাময়ী নারীরা, আপনাদের মতো এই পা চাটা নারীরা, আপনাদের মতো এই ধরনের নাটকবাজ নারীরা, তারা কি করতে পারে নিজেদের স্বার্থে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আরেকটা কথা, বেশি ঘাটাঘাটি করবেন না, কারণ আপনারা এক একটা পচা ডাস্টবিন, আর সেখান থেকে শুধুমাত্র দুর্গন্ধই বের হয়। আমরা চাই না আপনাদের ঢাকনাটা খুলে দিতে, কিন্তু হ্যাঁ, যদি আপনারা বাধ্য করেন, তখন আমরা যারা দেশকে ভালোবাসি তারা এই ঢাকনাটা শুধু খুলে না, আরো কিছু খুলে দেওয়ার চেষ্টা করব। তখন খুঁজে পাবেন তো মুখ লুকানোর জায়গা? পাবেন না কিন্তু। অবশ্য যদিও আপনাদের সেরকম লজ্জা শরম নেই, কারণ আপনারা যেখানে অর্ধ উলঙ্গ হয়ে নিজেদেরকে প্রদর্শন করেন, সেখানে আর এই বিষয়গুলো কি এমন লজ্জার হতে পারে? যার কারণেই আপনারা বারবার এই 5ই অগস্টের পরেও, চোখের সামনে এত হত্যাকাণ্ড দেখার পরেও, এত রক্তের স্রোত দেখার পরেও নানান সময় নানান রকম উস্কানিমূলক কথাবার্তা বলে এই বৈষম্য বিরোধী আন্দোলন, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে আপনারা প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করে যাচ্ছেন, নানান অ্যাঙ্গেল থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আর ম্যাডাম রেডি হন, ইলিয়াস ভাই ডাস্টবিনের ঢাকনা খুলে দেয় না, পুরোটা খুলে দেয়, সেটা কিভাবে সামলাবেন সেই জন্য নিজে প্রিপেয়ার হন। কারণ আমরা তো ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু কথা বলি, আপনাদের এই কুকর্মগুলোকে এতটুকু তুলে ধরি। আর ইলিয়াস ভাই তথ্য প্রমাণের ভিত্তিতেই রেডি হয়ে আসতেছে, সুতরাং সেই জন্য প্রিপারেশন নেন কিভাবে সে পরিস্থিতি সামলাবেন। তো সাবধান করে দিচ্ছি, এভাবে করে কিংবা প্রকৃত দেশপ্রেমিকদের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন গুলতেকিন খান ছেড়ে দিলেও এই তরুণ প্রজন্ম আপনাকে ছেড়ে দিবে না। দেখবেন ডাস্টবিন শাওন নামে ব্র্যান্ড করে ফেলবে, তখন কেমন লাগবে? এখন যেমন আপনাদের নেত্রীর ছবি দিয়ে ডাস্টবিন করা হচ্ছে, ঠিক একইভাবে একই জায়গায় নিজের ছবিটাও দেখতে পাবেন। সামলাতে পারবেন তো তখন? যদি সেই রকম দৃশ্যায়ন আপনি না চান, সেই রকম ভাবে ডাস্টবিনের মধ্যে উকি দিতে না চান, তাহলে বুঝে শুনে ঠান্ডা মাথায় পারলে সমন্বয়কদের উৎসাহ যোগাবেন ইতিবাচক ভাবে, নয়তো চুপ থাকবেন। আপনি যেহেতু একজন তথাকথিত গুণী মানুষ, সুতরাং আপনাকে এটুকু বলতে পারি, এই ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, আপনার মতো নিন্দিত মানুষ না, আপনার মতো নন্দিত কথা সাহিত্যিকের ওয়াইফ না, কিন্তু একজন সাধারণ মেয়ে হয়ে এতটুকু বলতে পারি, সমালোচনা করতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন রাজনৈতিক দলের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলুন, গঠনমূলক কথা বলুন, যেই গঠনমূলক পরামর্শের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে। এই পোস্টে আরেকজন ভাই কমেন্টস করেছেন, আব্দুল্লাহ এ ইসলাম লিটন, তিনি লিখেছেন, যারা এইগুলো করতেছেন তাদের ভবিষ্যতের জন্য দোয়া রইল, ততটুকুই করেন যতটুকু সইতে পারবেন। আহা, কত সুন্দর কথা, কত সুন্দর শুভ বুদ্ধি, তাদের উদয় ঘটিয়াছে বহু দেরি করিয়া। হ্যাঁ তাই তো, আজকে এত সুন্দর বুলি আওড়াচ্ছেন আপনারা ভাই। আপনারা যখন বিগত 15 বছরে এইভাবে জুলুম নির্যাতন করেছিলেন, তখন কি মনে ছিল না যে আমরা ঠিক ততটুকুই করি যতটুকু আমরা সইতে পারবো? তখন তো আপনাদের হুঁশ ছিল না, যার কারণে নির্বিচারে জুলুম নির্যাতন, গুম খুন আপনারা চালিয়ে গিয়েছেন। তো আজকে মনে পড়লো এই সামান্য একটা ডাস্টবিনের কাহিনী দেখে যে ততটুকুই করেন যতটুকু সইতে পারবেন। ভালো ভালো, তো এই শুভ বুদ্ধিটা অনেক আগে যদি আপনাদের উদয় হতো, তাহলে হয়তো এতগুলো মায়ের বুক খালি হতো না, এতগুলো প্রাণ ঝরে যেত না। আমাদের এই তরুণ প্রজন্ম এতটাই মেধাবী, এতটাই তারা বুদ্ধি রাখে, এতটাই তারা আর্টিস্টিক। দেখুন আরো কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে,
এই যে একের পর এক স্ক্রিনে দেখুন, এই এক একটা ডিজাইনের উদ্ভাবককে এক একটা নোবেল দেওয়া উচিত। কারণ এই বিষয়গুলো কিভাবে যে তাদের মাথায় এসেছে আমি সত্যি ভেবে পাই না। বিশ্বাস করুন, একজন বোন হিসেবে, একজন মা হিসেবে ভীষণ রকম প্রাউড ফিল করি এইসব ডিজাইনারদের নিয়ে, যে তারা এইভাবে করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এভাবেও প্রতিবাদ করা যায়, এভাবেও জবাব দেয়া যায়, এভাবেও এ ধরনের স্বৈর শাসকদের উচিত শিক্ষাটা দেয়া যায়। সত্যি স্যালুট জেনজি, এভাবে এগিয়ে যাও ভাই বোনেরা তোমরা। আর আমরা এই যারা মুখ বুজে সবগুলো হজম করি, কোনো প্রতিবাদ করি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না, আমাদেরকে তোমরা এভাবেই শিক্ষা দাও, নয়তো আমরা তো বুঝবো না। এটি গর্ব করারই তো বিষয়। কারণ দেখুন, অন্যান্য বছরও তো বইমেলা হয়, কিন্তু এই 25-এর বইমেলা এই একটি মাত্র ডাস্টবিনকে ঘিরেই একটি ভিন্ন মাত্রা পেয়েছে, যা পুরো বাংলাদেশের মানুষ এখন এতটুকু বুঝতে পেরেছে, জুলুমকারী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তার পরিণতি ঠিক এরকম ডাস্টবিনে। অন্যদিকে শুধু কি একটি ডাস্টবিন স্থাপন করেই এই ছাত্র সমন্বয়করা তৃপ্ত? না না না, তারা আরো অনেকগুলো কর্মসূচি দিয়েছে। চলুন একটি শুনে আসি এই ডাস্টবিন কর্মসূচিতে আর তাদের কি কি পদক্ষেপ বা উদ্যোগ রয়েছে। সুখবর আছে একটা সুশীলদের জন্য, যেহেতু জ্বালা বেড়েই গেছে, আমরা আরেকটু জ্বালা বাড়াই দেই। আমরা ঘোষণা করব কাল পরশুর মধ্যে, আমাদের স্টলের কাজ চলছে, আশা করি কাল পরশু আমরা উদ্বোধন করতে পারবো ইনকিলাব মঞ্চের স্টল। আমরা ঘোষণা করব যে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এবং পাবলিক প্লেসে এই অত্যন্ত সুন্দর ময়লার মধ্যে যে ময়লা ফেলে ছবি ফেলাতে পারবে, আমরা তাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সারা দেশে পুরস্কার পাঠাবো। এটা আমরা ঘোষণা করেছি এবং আমরা উদ্যোগ নিতে চাই, বই থেকেও বলতে চাই, আমরাও করব। এই প্যাটার্নের ডাস্টবিন সারা বইমেলার প্রত্যেকটা স্টলের সামনে সামনে থাকতে হবে এবং এইটাই হবে ঘৃণা স্তম্ভ। সুতরাং আরো সুন্দর করে বললে, যাদের জিপার মাঝে মধ্যে আটকানো মনে থাকে না, তারা যেন এইটার পাশে এসে দাঁড়ায়। সুতরাং ফেব্রুয়ারি সারাদিন জিপার খুলে মুতে দিন এবং মুতে হবে এইখানে। এই হলো প্রথম প্রশ্ন। এই যে মুতে বলতেছি, হ্যাঁ, সুশীলদের অন্তর জ্বলে যাবে, এই জ্বলে যাওয়াটাই শান্তি। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ এক কথায়। সত্যি আমার ভাই বোনগুলো ভীষণ রকম গর্ববোধ করছি তোমাদেরকে নিয়ে। তো শাওনাফা, আপনাকে বলছি, আপনারা বলেছিলেন না জানুয়ারিতে 20 তারিখের পরে এই করবো, ফেব্রুয়ারিতে আপায় ফিরে আইব। দেখেন, এই আপায় ফিরা কিন্তু আইলো সে ডাস্টবিনের মধ্যে দিয়ে উকি মেরে ফিরে আইলো। কাদের হাত ধরে? ছাত্র সমন্বয়কদের হাত ধরে, যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক, যারা দেশপ্রেমটাকে বুকের মধ্যে শুধু ধারণই করে না, লালনও করে, যত্ন করে এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য তারা এইভাবে নানানমুখী পদক্ষেপ তারা গ্রহণ করেছে। আপনাদের কাছে ভালো নাই লাগতে পারে, কারণ আপনাদের গায়ে লেগেছে, কিন্তু বিশ্বাস করুন, আমরা সাধারণ মানুষ, আমরা কিন্তু ভীষণ রকম শান্তি পাচ্ছি। সে কারণেই আপা আপনাকে বলছি, জি, অন্য একজন নারীর ঘর ভাঙা হয়তো সহজ, কিন্তু পুরো দেশের এই দেশপ্রেমিকদের সাথে লড়াই করাটা এতটা কিন্তু সহজ হবে না। ঠিক ছলচাতুরি করে আর একজন নারীর চোখের পানি আপনি ঝরিয়েছেন, আর এই ছাত্র জনতা খেপে গেলে মারাত্মকভাবে আপনি শুধু চোখের পানি ফেলেই দিশা পাবেন না, বরং এমন পরিণতি করবে না যে নিজেকে আর খুঁজে পাবেন না। সুতরাং একটু কথাবার্তা বলবেন সাবধানে, মেপে ঝেপে, নয়তো আফাই ওই যে ফেব্রুয়ারিতে ফিরে আইসে ডাস্টবিনের মধ্যে উকি মেরে আপনাকে কিন্তু টয়লেটের মধ্য থেকে বের করে উকি দিবেন, আর সেটাই তখন আপনাকে হজম করতে হবে। সুতরাং এদেরকে খেপায়েন না, এদেরকে এদের মতো করে কাজ করতে দিন। যদি এখনো মিনিমাম মনুষ্যত্ববোধ আপনার মধ্যে থেকে থাকে, আপনার তো দুটো সন্তান রয়েছে, আপনি সেই সন্তানের মুখের দিকে তাকিয়েও একবার একটু ভাববেন যে জুলাই অভ্যুত্থানে যে ছেলে মেয়েগুলোকে কেড়ে নিয়েছে আপনাদের আফায়, সেই সন্তানগুলোর বাবা মাদের বুকে কতটা হাহাকার করছে এখন পর্যন্ত। সেই হাহাকার যদি নেভাতে পারেন, সেই সন্তানগুলোকে যদি ওই বাবা মায়ের বুকে ফেরত দিতে পারেন, ওই প্রাণগুলোকে যদি আবার রিব্যাক করাতে পারেন, তবেই এরপর এই ধরনের বড় বড় কথাগুলো আপনারা বলবেন, নয়তো চুপ থাকবেন। এটা আপনাদের জন্য মঙ্গল। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অত্যন্ত সভ্য, আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জেনে বুঝে চুপ করে আছে, নাকি তারা ইচ্ছাকৃতই এভাবে করছে, নাকি তাদের উদ্দেশ্য কি আমরা এখনো জানি না। সে কারণেই বলবো, আপনার তো এতদিনে
জেল হাজতে থাকার কথা। ভাগ্যিস আপনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন আর এই ধরনের উস্কানিমূলক কথা লিখে স্ট্যাটাস দিতে পারছেন। অন্যান্য দেশ হলে দেখতেন যে কি অবস্থাটা হয়। সেজন্যই পকরটা একটু কম করবেন, নয়তো পকর বেশি করলে সত্যি সত্যি কালকেই দেখবেন অন্য কোনো ডাস্টবিনের গায়ে আপনার ছবিটি এভাবে ভেসে উঠছে। তো সেটা যদি না চান তাহলে ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। এই সৎ সাহসটুকু রাখেন। পেছনে যত পাপ করেছেন আল্লাহ হয়তো সেই উছিলায় মাফ করেও দিতে পারে। সেই চেষ্টাটা চালিয়ে যান। তো আশা করি আপা আমার মতে ক্ষুদ্র একজন বোন আপনাকে যে অনুরোধগুলো করলো সেগুলো নিয়ে একটু হলেও ভাববেন এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই ধরনের চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করুক। আমরা অবশ্যই দোয়া করব আমাদের এই সন্তান, এই ভাই বোনদের জন্য যারা দেশের হয়ে লড়াই করছে, দশের হয়ে লড়াই করছে, যারা দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে যাচ্ছে, চর্চা করছে আর আমাদেরকে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করা শিখাচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।